ক্লাস 12-এর ফিজিক্স ক্লাসে আগের দিন আমরা ইলেকট্রোম্যাগনেটিজম শুরু করেছিলাম। ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে আমরা বায়ো-সাভার্ট ল পড়েছিলাম আর অ্যাম্পিয়ারের সার্কিটাল ল, এইগুলো আগের দিন ক্লাসে করেছিলাম। আজকে দেখব একটা চার্জ বা একটা কোনো চার্জ পার্টিকেল, সে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সে যদি মুভিং থাকে, অর্থাৎ সে যদি গতিশীল থাকে, তাহলে তার ওপর কী পরিমাণে বল, কীরকম নেচারের বল তার ওপর প্রযুক্ত হচ্ছে এবং তার ফলে তার গতির কীরকম পরিবর্তন হচ্ছে, এইগুলো আজকের একটু প্রথমেই দেখব যে একটা চার্জড পার্টিকেল যার চার্জ হচ্ছে কিউ, সে ভি ভেলোসিটি নিয়ে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বি তার মধ্যে গতিশীল রয়েছে। প্রমাণ করা যায় যে তার ওপরে যে পরিমাণ চৌম্বক বল ক্রিয়া করবে সেটার ভ্যালু হবে কিউ ভি ক্রস বি। ক্রস মানে কি বুঝতে পারছো? ক্রস প্রোডাক্ট। ভি একটা ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, আর বি হলো একটা ম্যাগনেটিক ফিল্ড, সেও একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখানে যে ফোর্স অ্যাক্ট করছে, ম্যাগনেটিক ফোর্সও হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দুটো ভেক্টরের গুণফল হয়ে একটা ভেক্টর কোয়ান্টিটি সৃষ্টি হচ্ছে, তার মানে অবশ্যই আমি ওই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট এখানে করছি। অর্থাৎ এখানে যে পরিমাণ তার উপর চৌম্বক বল ক্রিয়া করবে সেই চৌম্বক বলের মানটা হচ্ছে কিউ ভি ক্রস বি। আর এখানে যেটা এফের যে ম্যাগনিটিউডটা, সেটার ভ্যালু হচ্ছে কিউ ইন্টু ভি ইন্টু বি ইন্টু সাইন থিটা। কারণ আমরা জানি তো যে ভি আর বি এর মধ্যে যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে তার ক্রস প্রোডাক্টের ভ্যালু হবে ভি ক্রস বি, মানে ভি বি সাইন থিটা। যেখানে থিটাটা কি? থিটা হচ্ছে ভেলোসিটির ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, তাদের দুজনের মধ্যেকার অ্যাঙ্গেল। আর যে ফোর্স অ্যাক্ট করছে সেটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তার তো ম্যাগনিটিউড আছে অ্যাজ ওয়েল অ্যাজ তার একটা ডিরেকশনও আছে। তাহলে ম্যাগনিটিউডটা পেয়ে গেলাম কিউ ভি বি ইন্টু সাইন থিটা। তাহলে তার ডিরেকশনটা কোন দিকে? দুটো ভেক্টরের যখন ক্রস প্রোডাক্ট হয় তখন আমরা জানি যে ওই যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে তারা যে তলে রয়েছে, প্রোডাক্ট ভেক্টর যেটা, সেটা ওই তলের সাথে লম্ব তলে বা লম্বভাবে ক্রিয়া করে। অর্থাৎ দেখো ছবিটা, যে ওই যে প্লেটটা রয়েছে, ওই প্লেটের তলে যদি ভি আর বি থাকে তাহলে তাদের ওপর ওই চার্জ পার্টিকেলটার ওপর প্রযুক্ত যে এফ ফোর্স, সেটা ওই প্লেটটার সাথে লম্বভাবে ক্রিয়া করবে, অর্থাৎ প্লেটটা থেকে আউটওয়ার্ড ডিরেকশানে বা পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড ডিরেকশানে, সেটা ডিপেন্ড করছে বি আর ভি এর ডিরেকশানের ওপর। এগুলো তো আমরা সবাই জানি। মোটমাট এখানে আমরা সহজেই রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা ডিরাইভ করতে পারি। রাইট হ্যান্ড রুল মানে দেখো এখানে রাইট হ্যান্ড রয়েছে একটা, যে আমার ডান হাতের বুড়ো আঙুল এবং মধ্যমা যদি একটা ভি আর একটা বি এর ডিরেকশানকে সূচিত করে, তাহলে তার থেকে যে লম্বভাবে যে ডিরেকশানটা পাচ্ছি সেটা এফের ডিরেকশানকে সূচিত করবে। বা রাইট হ্যান্ডের স্ক্রু, তাকে যদি আমি ভি এর দিক থেকে বি এর দিকে ঘোরাই, তাহলে স্ক্রুটা যেদিকে এগোয় সেইটাই হবে এফের অভিমুখ, মানে কোন দিকে আমি এটাকে কোন দিকে ফোর্সটা কাজ করছে সেটাই হবে এফের অভিমুখ। এইবারে দেখো ওর মধ্যে যে ফোর্স কাজ করছে সেটা তো আমি পেলাম হচ্ছে কিউ ভিবি সাইন থিটা। যদি ওই কণাটা মুভ না করে, একটা আহিত কণাকে, একটা চার্জ পার্টিকেলকে আমি একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এনে চুপচাপ রেখে দিয়েছি, সে মুভ করছে না মানে কি? ভি জিরো। আর ভি যদি জিরো হয় তাহলে পুরো কিউ ভি বি সাইন থিটা এই প্রোডাক্টটাই পুরো জিরো। তাহলে এখান থেকে আমি কি জানতে পারছি যে যদি একটা পার্টিকেল, চার্জড পার্টিকেল, সে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে তবেই তার ওপরে কিন্তু ওই ফোর্সটা প্রযুক্ত হবে, আদারওয়াইজ কিন্তু সে প্রযুক্ত হবে না। এইবারে ধরা যাক একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, সুষম চৌম্বক ক্ষেত্র বি, তার মধ্যে আমি সেটা ধরা যাক এই যে ছবিটা রয়েছে দেখো,
এই ছবিতে যে ক্রস ক্রস দাগ দেওয়া রয়েছে তার মানে এটা যে আমার স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিন থেকে বাইরের দিকে আউটওয়ার্ডলি সেটার মধ্যে ক্রিয়াশীল রয়েছে। একটা কিউ চার্জড পার্টিকেল তার মধ্যে ভি বেগে ওই চৌম্বক ক্ষেত্রে দিয়ে যাচ্ছে বা গতিশীল রয়েছে। তাহলে কণাটার ওপর যে ফোর্স কাজ করছে, ম্যাগনেটিক ফোর্স এফ কাজ করছে, সেটাও হবে ওই ভি এর অভিলম্বেই হবে, এটা তো আমরা জানি। আর এই বলটা তখন কণাটার ওপর সেন্ট্রিপেটাল ফোর্স বা অভিকেন্দ্র বল হিসেবে কাজ করবে। আর তার ফলে ওই পার্টিকেলটা একটা নির্দিষ্ট আর, ধরা যাক আর ব্যাসার্ধের, আরটা কেন নিচ্ছি আমি এখানে ক্যালকুলেট করব বলে, আর ব্যাসার্ধের একটা বৃত্ত পথে ঘুরতে থাকবে। এইবারে যেহেতু ওই বলটা ভি এর জন্য সঙ্গে যেহেতু লম্ব, তাই ওই বলটা পার্টিকুলার এফ বলটা সেটা কিন্তু ভি এর মানকে কোনো রকম চেঞ্জ করবে না, অর্থাৎ প্রতিটি কণায় ভি এর ভ্যালু আনচেঞ্জ থাকবে। তাই ওই যে কণাটার গতি হবে একটা সমবৃত্তীয় গতি। এখন ও যদি এম মাসের হয়, ভি যদি তার ভেলোসিটি হয় এবং যে বৃত্তপথে পরিভ্রমণ করছে তার রেডিয়াস হয় আর, তাহলে তার উপর প্রযুক্ত সেন্ট্রিপেটাল যে ফোর্স সেটা হবে এম ভি স্কোয়ার বাই আর। এই বলটাই তো তার কিউ ভি বি সাইন থিটার সাথে সমান হয়ে যাচ্ছে। বা থিটাটা এখানে কি, থিটাটা এখানে হচ্ছে 90 ডিগ্রিতে, আমরা সাইন থিটা 1, অর্থাৎ পুরো ফোর্সটাই হয়ে যাচ্ছে কিউ ভি বি। তাহলে এই দুটো ফোর্স সমান। এই একটা ফোর্সই তো সেন্ট্রিপেটাল ফোর্সই তো একটার জন্য আরেকটাকে ব্যালেন্স করছে, মানে যোগান দিচ্ছে। তাই জন্য এম ভি স্কোয়ার ইজ ইকাল টু কিউ ভি বি। এইখান থেকে আমি ওই যে পথে সে ঘুরছে তার রেডিয়াসের ভ্যালু মানে আর ইজ ইকুয়াল টু এম ভি বাই কিউ বি আমরা নির্ণয় করতে পারি, যেখানে আর হচ্ছে যে বৃত্তীয় পথে কণাটা ঘুরছে তার রেডিয়াস। তাহলে এইভাবে আমরা কিউ ভি বি সাইন থিটা, এবারে থিটার ভ্যালু যেদিকে বলবে থিটার ভ্যালু সেই অনুযায়ী, যদি দুটো একই দিকে কাজ করে তার মানে থিটা 0, তখন পুরো জিনিসটাই 0 হয়ে যাচ্ছে। এইভাবে আমরা দুটো কেস দেখলাম, একটার পর একটা কেস আমরা দেখতে পারবো, মানে আমরা স্টাডি করতে পারবো। এইবারে যদি একটা আহিত কণা সে শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে না থেকে সে একটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, তাহলে তার উপর প্রযুক্ত বলটা কত হবে সেটা আমরা আলোচনা একটু করে নিই। দেখো, কোনো একটা, তার মানে কি, তার মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেখানে ইলেকট্রিক ফিল্ডও আছে ম্যাগনেটিক ফিল্ডও আছে, সেখানে কিউ কোনো চার্জের একটা পার্টিকেল সে যদি ভি ভেলোসিটিতে মুভ করে, তাহলে তার ওপরে আমরা যে পরিমাণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্যালকুলেট করতে পারবো সেটা হচ্ছে কিউ ইন্টু ই, যেখানে ইটা হলো ইলেকট্রিক ফিল্ড। আবার তার ওপরে যে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে সেটা হচ্ছে কিউ ভি ক্রস বি, মানে কিউ ভি বি সাইন থিটা। ঠিক এই যে একই সাথে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কোনো কণা যখন, চার্জ কণা যখন গতিশীল হয় তখন তার উপরে যে বল কাজ করে তাকে আমরা বলি লরেন্টজ ফোর্স। এবং ওই যে কিউই অর্থাৎ যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা তার উপরে তখন কাজ করছে তাকে আমরা বলি লরেন্টজের তড়িৎ বল। আর যে ম্যাগনেটিক ফোর্সটা তখন তার উপরে কাজ করছে কিউ ভি বি সাইন থিটা, তাকে আমরা বলি লরেন্টজের চৌম্বক বল। তাহলে তার ওই কণাটার ওপরে লরেন্টজের তড়িৎ বল এবং লরেন্টজের চৌম্বক বল একই সাথে প্রযোজ্য হচ্ছে, অর্থাৎ তার উপরে রেজাল্ট্যান্ট ফোর্স কী হবে, কিউই প্লাস কিউ ভিবি সাইন থিটা। মানে দেখো এক্সপ্রেশনটা এফ ইজ ইকুয়াল টু কিউ, আমি কমন নিয়ে নিলাম, ই প্লাস ভিবি সাইন থিটা। এটা হচ্ছে আমার লরেন্টজ ফোর্সের এক্সপ্রেশন। আচ্ছা, এই লরেন্টজ ফোর্সে মানে হচ্ছে একটা পার্টিকেল সে একই সাথে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে গতিশীল, তার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে সাইক্লোট্রন। সাইক্লোট্রন জিনিসটা কি? সাইক্লোট্রনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা যন্ত্র, সেটা হচ্ছে পার্টিকেল অ্যাক্সিলারেটর। মানে কোনো চার্জড পার্টিকেল বা কোনো আয়ন
তাকে উচ্চ শক্তিতে উন্নীত করে তাকে অ্যাক্সিলারেট করে। বলছে যে প্রোটন, আলফা পার্টিকলস ইত্যাদি আহিত কণাকে প্রায় স্থির অবস্থা থেকে বেগ ক্রমাগত বাড়িয়ে মানে কি অ্যাক্সিলারেট করছে, ক্রমাগত বাড়িয়ে উচ্চ গতিতে নিয়ে যেতে এই সাইক্লোট্রন যন্ত্রটা ব্যবহার করা যায়। দেখো সাইক্লোট্রন যন্ত্রের একটা ছবিও রয়েছে। সেই সাইক্লোট্রন যন্ত্রের মধ্যে কি হয়, চার্জ পার্টিকলস অ্যাক্সিলারেট আউটওয়ার্ডস ফ্রম দ্য সেন্টার। এই যে একটা বেরিয়ে যাচ্ছে সেন্টার থেকে আস্তে আস্তে ওই স্পাইরাল পথে এসে সে আলটিমেটলি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এবং যখন বেরোচ্ছে তখন তার উচ্চ গতি সম্পন্ন হচ্ছে। অ্যালং আ স্পাইরাল পাথ দিস পার্টিকলস আর হেল্ড টু আ স্পাইরাল ট্র্যাজেক্টরি বাই আ স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড অ্যাক্সিলারেটেড বাই আ র্যাপিডলি ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড। তার মানে কি, ওর মধ্যে দুদিকে ম্যাগনেট থাকছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু সেখানে ফিক্সড, আর ইলেকট্রিক ফিল্ডটাকে সেখানে ভ্যারি করছে, অর্থাৎ তার মধ্যে কিন্তু লরেঞ্জের ফোর্স কাজ করছে। এবং এর ফলে সাইক্লোট্রনের যে ফ্রিকোয়েন্সি, মানে আহিত কণার যে কম্পাঙ্ক, তার ভ্যালু হচ্ছে QB/2πm। এম হচ্ছে ওই কণাটার মাস। আর সে যে আউটপুট এনার্জি, মানে সে যখন নির্গত হচ্ছে পুরো সাইক্লোট্রনটা থেকে, তখন তার যে এনার্জি, সেই এনার্জিটা হচ্ছে Q²B²R²। মানে হচ্ছে তার রেডিয়াসটা ডিভাইডেড বাই 2m, অর্থাৎ সে খুব উচ্চ শক্তিতে উন্নত হচ্ছে। এইবারে আমরা কিছু অন্য জিনিস দেখব, যে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কারেন্ট লুপ। সে কারেন্ট লুপ মানে হচ্ছে একটা তারকে পেঁচিয়ে আমি লুপ বানিয়ে তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করাচ্ছি, তার ওপরে টর্ক প্রযুক্ত হয়। সেই টর্কের রাশিমালা আমরা নির্ণয় করব। দেখো ছবিটা, একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, নর্থ পোল সাউথ পোল। দেখো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা আয়তাকার একটা পরিবাহী, মানে একটা তারকে আমি আয়তাকার করে দিলাম, তাকে এমনভাবে আমি স্থাপন করলাম যাতে তার দুটো বাহু ওই ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলারলি থাকে, আর পুরো যে আয়তাকার যে সারফেসটা, তলটা, সেটা পুরো ম্যাগনেটিক ফিল্ডের সমান্তরালে থাকে। দেখে বুঝতে পারছো? এইবারে মনে করা যাক ওই তারটার মধ্যে দিয়ে আমি কারেন্ট পাঠালাম I পরিমাণে। তাহলে যে বাহু দুটো, দেখো যে বাহু দুটো ওই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সমান্তরালে আছে, ন্যাচারালি তার উপরে কোনো বল ক্রিয়া করে না, কারণ θ 0 sin θ 0, সেজন্য কোনো ক্রিয়া করে না। কিন্তু চৌম্বক ক্ষেত্রের সাথে পারপেন্ডিকুলারলি যে বাহু দুটো রয়েছে, তার প্রত্যেকটির ওপর প্রযুক্ত বল হচ্ছে I ইন্টু বি। বি দেখো, বি হচ্ছে মানে লেন্থ, ওই বাহুগুলোর লেন্থ, ইন্টু ক্যাপিটাল বি প্রত্যেকটার ওপরে। এই যে দুটো বাহুতে যে দুটো বল ক্রিয়া করছে, এই দুটো বল দেখা যায়, আমরা দেখছি কি সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি, সেটা আমরা এটা পড়ে নিয়েই দেখব। সেটা হলো, এর ওপরে যে দুটো বল দুই বাহুতে ক্রিয়া করছে তারা পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়েছে। F1 আর F2 দুটোরই ভ্যালু হচ্ছে I ইন্টু স্মল বি ইন্টু ক্যাপিটাল বি। ঠিক আছে, এখন পুরো লুপটার মধ্যে নেট ফোর্স সেটা তো 0, আর তার ফলে দুটো আলাদা আলাদা পয়েন্টে দুটো সমান ফোর্স, দুটো আলাদা বাহুতে সমান ফোর্স একটা ডিস্টেন্স মেনটেন করে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, মানেই তাতে একটা কাপল প্রয়োগ হচ্ছে, দ্বন্দ্ব। আর দ্বন্দ্বের ভ্রামক মানে কি, টর্ক। সেই টর্কটা হচ্ছে আলাদা আলাদা। এটার জন্য হচ্ছে F1 ইন্টু A/2, এ হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্সটা দুটো বাহুর মধ্যে, প্লাস F2 ইন্টু A/2, অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি I ক্যাপিটাল A ইন্টু বি। ক্যাপিটাল A মানে হচ্ছে A ইন্টু বি, স্মল a ইন্টু স্মল বি, অর্থাৎ ওই আয়তাকার যে সারফেসটা, যে তলটা, তার ক্ষেত্রফল। অর্থাৎ এখান থেকে আমি টর্কের রাশিমালা নির্ণয় করতে পেলাম। আর এই টর্কটা কী করবে আলটিমেটলি, এইবারে টর্কটা ওই যে কুণ্ডলিটাকে, ওটাকে ঘোরাবে। এটা কিন্তু
একদম মানে মোটরের নীতির গোড়ার কথা। দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি একটা কয়েল রেখে দিচ্ছি, তার মধ্যে যে টর্ক সৃষ্টি হচ্ছে সেই টর্কটা এইবারে ওই কুণ্ডলীটাকে ঘোরাবে। এটা হলো টর্ক অন আ কারেন্ট লুপ ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, তার রাশিমালা। এইবারে ওই যে বললাম না যে দুটো পয়েন্টে দুটো আলাদা আলাদা ফোর্স অ্যাক্ট করছে যারা ইকুয়াল অ্যান্ড অপোজিট ইন ডিরেকশন। তো এই অপোজিট ইন ডিরেকশন এটা আমি পরে বলছি, কারণ তোমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম জানো, সেই জন্যে আমি এটা আগে ওইটা বলে নিয়ে বুঝিয়ে নিয়ে এটা আমি বলছি। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী এটা তো বোঝাই যাচ্ছে যে একদিকে কোন দিকে আমরা জানি যে আমাদের মিডল ফিঙ্গার বরাবর যদি তড়িৎ প্রবাহের অভিমুখ, ফোর ফিঙ্গার বরাবর ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ, তাহলে বুড়ো আঙুল বা থাম তার যেদিকে ডিরেকশন, তখন ওই দিকে ফোর্সটা অ্যাক্টেড হবে, মানে পরিবাহী সেই দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে দুটো বাহু যেহেতু দুদিকে আছে, দুদিকেই আমি ওই যে আগের পেজে যেটা ছিল কয়েলটা, সেখানে দুটো যে বাহু দুদিকে, সেই দুটো বাহুতে আমি যদি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অ্যাপ্লাই করি, তাহলে স্পষ্টতই আমার হাতটা ঘুরে যাচ্ছে, একদিকে বুড়ো আঙুল এদিকে থাকছে আর একদিকে বুড়ো আঙুল আমার ডান দিকে বেঁকে যাচ্ছে। তাই ওদিকে যে ফোর্স দুটো অ্যাক্ট করছে, যেটা কাপল সৃষ্টি করছে, তাদের কিন্তু সমান ফোর্স এবং অপোজিট ডিরেকশন হচ্ছে, তাই জন্যই টর্কের সৃষ্টি হচ্ছে। তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম নিয়ে আমার আর কিছু সেরকম বলার নেই। আচ্ছা, আর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের আমরা একটা প্রয়োগ জানি, বার্লো চক্র, সেটা নিশ্চয়ই জানি। সেটা কি হয়, সেই একটা পারদ থাকে, একটা কাঠের, এর মধ্যে একটা ম্যাগনেট থাকে, দুটো একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক, তার মধ্যে দুটো পোলের মধ্যে ছোট্ট একটা চেম্বার করে পারদ থাকে, কারণ পারদ হচ্ছে মেটাল, ও সার্কিটটাকে কমপ্লিট করে। আর তারপরে যে একটা ওই তার দিয়ে স্ট্যান্ড দিয়ে একটা হুইল থাকে, সেই হুইলের দাঁতটা যখন পারদ স্পর্শ করে থাকে তখন পুরো সার্কিট কমপ্লিট হয়, কারেন্ট প্রবাহিত হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এবং কারেন্টের ফিল্ড পরস্পরের সাথে সমকোণে থাকে। তার ফলে কি হয়, একটা ফোর্স ওই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী তার উপর একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করে, লরেন্স ফোর্স। তার ফলে ওটা ঘুরে যায়, স্পিড আপ হয়ে যায়। তখন দাঁতটা যেই মুহূর্তে পারদ থেকে উঠে যায়, সঙ্গে সঙ্গে সার্কিটটা ওপেন হয়ে যায়, কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যায়। কিন্তু ইনার্শিয়ার জন্য, ইনার্শিয়া মোশনের জন্য আবার পরের দাঁতটা এসে পারদ স্পর্শ করে। এগুলো আমাদের সবই জানা। এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের একটা প্রয়োগ। আর এটাও কিন্তু ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী যে কোনো ফোর্স সেটা হতে থাকে। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার আমরা তড়িৎ প্রবাহ বা কোনো ভোল্টেজ সেটা অবজার্ভ করার জন্য, মানে পর্যবেক্ষণ করার জন্য এবং মেজার করার জন্য আমরা গ্যালভানোমিটার ব্যবহার করে থাকি। আচ্ছা, বলছে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, রাসায়নিক ফল বা চৌম্বক ফল যে কোনোটিকেই কাজে লাগিয়ে তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্র মানে গ্যালভানোমিটার তৈরি করা যায়। আর গ্যালভানোমিটার প্রধানত দু রকমের হয়। একটা মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার, মানে চলচুম্বক গ্যালভানোমিটার, অর্থাৎ তড়িৎ প্রবাহর ফলে চুম্বককে মোশন, মানে চুম্বককে ডিফ্লেক্টেড করছে, মানে চুম্বক গতিশীল হচ্ছে। অর্থাৎ মূলনীতি হচ্ছে চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। এটা হচ্ছে চলচুম্বক গ্যালভানোমিটার, যেটা আমাদের সিলেবাসে নেই। আর একটা হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার, মানে চলকুণ্ডলী গ্যালভানোমিটার, অর্থাৎ তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া, মানে চৌম্বক বল প্রযুক্ত হয়ে কোনো পরিবাহীকে ডিফ্লেক্টেড করছে, মোশনে আনছে। এটা হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার। চলকুণ্ডলী গ্যালভানোমিটারের এক্সাম্পল আমরা দেখতে পাই আমাদের ল্যাবরেটরিতে, ডিয়ারসনবাল গ্যালভানোমিটার, টেবিল গ্যালভানোমিটার, মানে যেগুলো আমরা ইউজ করি আমাদের ল্যাবে। দেখো একটা ছবি দিয়েছি আমি। ওই গ্যালভানোমিটারের লাল আর কালো মানে হচ্ছে পজিটিভ, একটা সার্কিটে পজিটিভ দিকের সাথে কোনটা আটকানো হবে আর নেগেটিভ দিকের সাথে কোনটা আটকানো হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব একটা মানে ওটা কোনো ম্যাটার করে না, তবু সমস্ত ইলেকট্রনিক্স যন্ত্রপাতির মতন ওখানেও দিয়ে দেওয়া থাকে। মুভিং কয়েল গ্যালভানোমিটারের ব্যাপারটা কি, একটা কারেন্ট ক্যারিং কয়েল থাকে, সেটা একটা এক্সটার্নাল কোনো ম্যাগনেটিক ফিল্ডে যদি আমি রাখি, তাহলে বোঝাই যাচ্ছে তার ওপর একটা টর্ক প্রযুক্ত হয়, টর্ক কাজ করে, আমরা একটু আগেই পড়লাম। এর ফলে ওই কয়েলটা ডিফ্লেক্টেড হয়।
আর এই ডিফ্লেকশনের মান ওই যে পরিমাণ কারেন্ট তার মধ্যে দিয়ে ফ্লো হবে তার সাথে প্রপোর্শনাল হয়। ওই যে আই এর সাথে প্রপোর্শনাল হয় যে পরিমাণ টর্ক কাজ করছে। এইবারে এর সঙ্গে যদি আমি পয়েন্টার বা কাঁটা লাগিয়ে থাকি স্কেলের গা দিয়ে যেটা যাতায়াত করে, তাহলে আমি বেশি কারেন্ট যাচ্ছে কি কম কারেন্ট যাচ্ছে সেটা ইজিলি মেজার করতে পারি। আর গ্যালভানোমিটারকে আমরা জানি, এটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে অলরেডি পড়ে এসেছি, কী করে ভোল্ট মিটার করা যায়, কী করে অ্যামমিটার করা যায়, মানে সার্কিটে কী কম্বিনেশনে তাকে অ্যাড করতে হয় এবং তার সাথে কিভাবে রেজিস্ট্যান্স যোগ করতে হয়, সেটা এখানে আর নতুন করে আমি আলোচনা করব না। এইবারে একটু প্রশ্ন, একটা থিওরিটিক্যাল প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইন্ট্রোডিউসিং আ সিলিন্ড্রিক্যাল সফট আয়রন কোর ইনসাইড দ্য মুভিং কয়েল গ্যালভানোমিটার। মুভিং কয়েল গ্যালভানোমিটারের মধ্যে না একটা ওই নরম কাঁচা লোহার একটা কোর বা মজ্জা থাকে, তার কারণটা কি বলছে। The cylindrical soft iron core placed inside the galvanometer increases the magnetic field strength। ওর মধ্যে দিয়ে ফ্লাক্স প্রচণ্ড পরিমাণে বলরেখা পাস করে, তার ফলে কী করছে, ও ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়িয়ে তোলে। তার ফলে কী হয়, যে ইনস্ট্রুমেন্টটা গ্যালভানোমিটারটা তার সেন্সিটিভিটি বেড়ে যায়। এই হচ্ছে কারণ। আর একটা অঙ্ক আছে, আর নন রিলেটিভিস্টিক পার্টিকেল, এই নন রিলেটিভিস্টিক পার্টিকেল মানে হচ্ছে যার মাস কনস্ট্যান্ট, with a charge twice that of an electron, ইলেকট্রনের ডবল চার্জ আছে, moves through a uniform magnetic field, একটা সুষম চৌম্বক ক্ষেত্র দিয়ে গতিশীল আছে। The field has a strength of pi/4 টেসলা, field strength বলে দিয়েছে, and is perpendicular to the velocity of the particle। আর সেটা হচ্ছে ওই ভেলোসিটির সাথে থিটা হচ্ছে আবার 90 ডিগ্রি বলে দিয়েছে। What is the particle's mass if it has a cyclotron frequency of 1600 Hz? সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিটা বলে দিয়েছে। দেখো যখন ওর মধ্যে কাজ করছে তখন আমি বলেছি না যে লোরেন্স ফোর্সটা সেন্ট্রিপেটাল ফোর্স দুজনকে ব্যালেন্স করে, তার মানে এইভাবেই তো আমরা বের করেছিলাম যে QVV = mv²/r। অ্যাঙ্গুলার ভেলোসিটি সাইক্লোট্রন তো সেটা হচ্ছে 2πf মানে v/r। তাহলে QVB, সেখান থেকে আমি এম এর একটা এক্সপ্রেশন বার করে নিতে পারি QB/2πf। ব্যাস কিউ এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি, 2π তো কনস্ট্যান্ট আর এফ হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। তাহলে এগুলো সমস্ত পুট করে আমি মাসের ভ্যালু বার করতে পারছি 2.5 × 10⁻⁻23 কেজি। সবকটাই আমার এসআই ইউনিটে আছে, তাই এটা হচ্ছে কেজি। তাহলে এই গেল আমাদের তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেটের চ্যাপ্টার। আজকের ক্লাস এখানেই শেষ হলো।